প্রফেসর উজান চৌধুরী, লেখিকা বন্যা শিকদার, পর্ব 20। মৌয়ের উনার আঁচলে কামড় দিয়ে তার পিছু পিছু পুরো বাড়ি ঘুরে বেড়াচ্ছে উজান। পুরো চৌধুরী বাড়ি তন্নছন্ন করে চক্কর দেয়া শেষ হয়ে গেছে, তবুও উজান কোনো মতেই মৌয়ের আঁচল ছাড়ল না। মৌ প্রায় বিগত তিনটি দিন ধরে উজানের সাথে না একটা কোনো কথা বলেছে, না তার সাথে দেখা করেছে, আর না ভুল করেও তার মুখোমুখি হয়েছে। এই 3টা দিন মৌ নিজের মনের তীব্র অভিমানে গাল ফুলিয়ে উজানকে ছাড়া দিব্যি থাকতে পারলেও উজান এদিকে বিরহে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার কাছে এই সামান্য 3টে দিন যেন তিনটি যুগের চেয়েও অনেক বেশি দীর্ঘ ও যন্ত্রণাদায়ক লেগেছে। সে এখন নিজের মনের অবচেতনা খুব ভালো করেই বুঝতে পেরেছে। সে এই পৃথিবীর সব কিছু এক পলকে ছেড়ে দিতে পারলেও মৌয়ের নাম এই পুচকে অবাধ্য মেয়েটিকে ছাড়া তার পক্ষে বেঁচে থাকা অসম্ভব। মৌ রাগ দেখিয়ে দৌড়ে এদিক থেকে ওদিক ছুটে গেল। উজান এক ঘুয়ে উন্মাদের মতো তার পিছু ছুটে চলল। চৌধুরী বাড়ির ছোট বড় সকলেই লিভিং রুমে বসে জমিয়ে আড্ডা দিচ্ছিল। তারা সকলে উজান আর মৌয়ের এমন অভাবনীয় কাণ্ড কারখানা দেখে পুরো হা হয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। গভীর পাথুরে আর বদমেজাজি ছেলেটার ভেতরে হুট করে এমন আকাশ পাতাল পরিবর্তন এসেছে তা বাড়ির কেউ সহজে মেনে নিতে পারছে না। তবে এই দৃশ্য দেখে দূর থেকেই ইফাত মনে মনে বেজায় খুশি হলো। যাক, এবার অন্তত তার এই খ্যাপাটে ও বেপরোয়া ভাইটা নিজের ইগো বিসর্জন দিয়ে মেয়েটাকে নিজের করে নেবে, তাকে বুক ফুলিয়ে ভালোবাসবে। মৌ ওভাবে সারাদিন ছোটাছুটি করতে করতে এক পর্যায়ে হাঁপিয়ে উঠে শাশুড়ি মৌসুমী চৌধুরীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল এবং অতি দ্রুত তার পেছনে নিজের শরীরটা লুকিয়ে ফেলল। তারপর শাশুড়ির কাঁধের আড়াল থেকে উজানের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে চরম তেজ দেখিয়ে বলল, শাশুড়ি আম্মা, তোমার এই বেহায়া ছেলেকে একটু বলো আমার কাছ থেকে দূরে সরতে। এই লোকটা এখন আমার কাছে কেন আসছে? হ্যাঁ, আমাকে যতই পাম দিক আর তেল মারুক, আমি আর একটা মুহূর্তও এই বাড়িতে থাকবো না। আমি কাল সকালেই সোজা নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখে চলে যাব শব্দটা শোনা মাত্রই উজান মুখ বাঁকিয়ে বলে উঠল, হ্যাঁ, উনি নাকি চলে যেতে চাইলেই যেন আমি উনাকে বিদায় দেওয়ার জন্য খুশিতে নাচতে নাচতে হাততালি দেব। জাস্ট একটা পা এই বাড়ির সীমানার বাইরে বের করে দেখোই না। সেদিন তো রাগের মাথায় শুধু একটা থাপ্পড় দিয়েছিলাম, আর এবার যদি অবাধ্য করছো তবে সোজা হাত পা ভেঙে বিছানায় বসিয়ে রেখে দেব, যাতে সারা জীবন শুধু আমার সামনেই বসে থেকো। আমি যাবই বা কী করবেন আপনি শুনি? মারবেন? মারুন, তবুও যাব। মৌ শাশুড়ির পেছন থেকে মুখ উঁচিয়ে বলল। উজান আবার তড়িৎ গতিতে মৌয়ের দিকে এগিয়ে যেতে চাইল, কিন্তু ছেলের এমন বেপরোয়া আচরণ দেখে মৌসুমী চৌধুরী নিজের চোখ দুটো বড় বড় করে রাঙিয়ে তাকালেন। মায়ের সেই অগ্নিদৃষ্টি দেখে উজান এবার খানিকটা দমে গেল, তবে তার এই দমে যাওয়াটা যে সাময়িক তা তার চোখের দিকে তাকালেই খুব ভালো করে বোঝা যাচ্ছিল। এর মাঝেই মৌসুমী চৌধুরী নিজের দাঁতে দাঁত চেপে ছেলের উপর গর্জে উঠলেন, সমস্যাটা কি তোর উজান? তুই সকাল থেকে এইটুকু একটা মেয়েকে ওভাবে সারা বাড়ি তাড়িয়ে তাড়িয়ে কেন জ্বালানো শুরু করেছিস? মায়ের ধমক শুনে উজান এক পলকে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে একবার ভয়ার্ত চোখে মায়ের দিকে তাকালো, তো আরেকবার মায়ের পেছনে লুকিয়ে থাকা নিজের পুচকে বউয়ের দিকে তাকালো, আর একবার সোফায় বসে থাকা বাড়ির বাকি সবার দিকে চোখ বোলালো। তারপর সে নিজের মায়ের দিকে খানিকটা ঝুঁকে মৌয়ের দিকে তর্জনী উঁচিয়ে অত্যন্ত রহস্যময় কণ্ঠে ফিসফিসিয়ে আওড়ালো, আচ্ছা আম্মু, আমার প্রশ্নের উত্তর দাও তো, তুমি এই শয়তান বিড়ালের বাচ্চা ঠিক কী হও?
উজানের এমন অদ্ভুত কথা শুনে মৌসুমী চৌধুরী এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেল। ভর সন্ধ্যাবেলা ছেলে হঠাৎ কেন তাকে এমন বোকা বোকা প্রশ্ন করছে তা তিনি কিছুতেই বুঝতে পারলেন না। তবুও নিজের কণ্ঠ স্বাভাবিক রেখে বললেন, কেন? আমি ওর আইনত শাশুড়ি হই। গুড, তাহলে ড্যাড ওর কী হয়? কেন, শ্বশুর হয়। তাহলে এবার বলো আমি কি হই ওর? মৌসুমী চৌধুরী এবার রেগে গিয়ে বললেন, তোর নিজের বিবেক কি জানে না? তুই মেয়েটার ঠিক কী হোস? হ্যাঁ, আম্মু যা জিজ্ঞেস করছি দয়া করে সেটার একটু ক্লিয়ার উত্তর দাও না প্লিজ। তুই ওর বিবাহিত হাজবেন্ড হোস। এবার হয়েছে তো তোর? তাহলে আমরা দুজন একে অপরের সম্পর্কে কি হই আম্মু? কেন হাজব্যান্ড ওয়াইফ? মায়ের মুখ থেকে কাঙ্ক্ষিত উত্তরটা শোনা মাত্রই উজানের ঠোঁটের কোণে এক মস্ত বড় বিজয়ের হাসি ফুটে উঠল। সে পুরো লিভিং রুম কাঁপিয়ে কড়া গলায় আওড়ালো, রাইট, আমরা দুজন হলাম লিগ্যাল বর বউ। আর যেহেতু এই চিলড্রেন বিড়ালের বাচ্চাটা আমার নিজের বিবাহিত বউ, সেই হিসেবে ওকে শুধু এই সন্ধ্যাবেলা জ্বালানো নয়, সারা জীবন ওর আঁচল কামড়ে ধরে ওর পিছু পিছু ঘুরে বেড়ানোর পূর্ণ রাইট বা অধিকার এই উজান চৌধুরীর আছে, বুঝলে? উজানের মুখে এমন প্রকাশ্য ও নির্লজ্জ স্বীকারোক্তি শুনে সোফায় বসে থাকা বাড়ির ছোট বড় সবাই পুরো স্তব্ধ হয়ে এক পলকে তাকিয়ে রইল। সবার মাথায় যেন আচমকায় এক বিশাল আকাশ ভেঙে পড়েছে। গম্ভীর প্রফেসর ছেলেটার হঠাৎ কী এমন মানসিক রোগ হলো, সবাই মনে মনে সেটাই ভাবছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে আরিয়ান সোফা থেকে হালকা হেসে উঠে, ভাই তুই ঠিকঠাক আছিস তো? উজান মুহূর্তের মধ্যে আরিয়ানের দিকে তাকিয়ে নিজের দাঁত কিরমির করে উঠল। কাছে আসো, আমার প্যান্ট চেক করে দেখে যাও আমি ঠিকঠাক আছি কি না। আরিয়ান উজানের এমন কড়া জবাব আর রসিকতা শোনা মাত্রই এক নিমিষে চুপসে গিয়ে মুখ বন্ধ করে ফেলল। উজানের মুখ থেকে এমন খোলামেলা কথাবার্তা সে কোনো দিন হজম করতে পারবে না। এর মাঝেও উজান নিজের মুখটা একটু বাঁকিয়ে চারপাশে সবাইকে উদ্দেশ্য করে বলল, ইফাতের মতো যদি তোমরা সবাই মিলে আমাকে একটু আগে সুবুদ্ধি দিতা, তাহলে আজকে আমি ঠিকঠাক আছি কি না সেটা আর তোমাদের কষ্ট করে মুখ ফুটে জিজ্ঞেস করতে হতো না। এতদিনে তোমরা হাতে কলমে তার প্রমাণ পেয়ে যেতে। ছি ছি, এতদিন কি ভুলটাই না করেছি আমি। উজানের কথার ভেতরের আসল গুড় অর্থ বাড়ির বাকি সবার মাথার উপর দিয়ে 5G গতিতে চলে গেলেও এক কোণে বসে থাকা ইফাত কিন্তু ঠিকই পুরোটা বুঝতে পারল। তাই সে নিজের হাসির বেগ লুকাতে ঠোঁট কামড়ে চেপে ধরে আড়ালে হাসতে লাগলো। ততক্ষণে উজান আর কাউকে কোনো সুযোগ না দিয়ে এক ঝটকায় মায়ের পেছন থেকে ময়ের হাতটা শক্ত করে আঁকড়ে ধরে তাকে টেনে এক টানে নিজের চওড়া বুকের সাথে শক্ত করে মিশিয়ে নিল। তারপর ময়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে ও উদ্গ্রীব কণ্ঠে প্রতিধ্বনিত করল, হেই মাই লিটন সুইট পিচ্চি, অনেক রাত হচ্ছে, এবার শান্ত মেয়ের মতো রুমে চলে দেখি। মৌ উজানের বুকে পিঠ হতে হতে ছটফট করতে লাগলো, যাব না আমি আপনার সাথে, ছাড়ুন আমাকে। একদম অমন পচা কথা বলবে না পিচ্চি, তাড়াতাড়ি রুমে চলো বলছি। এই 3টে দিন তোমাকে ছাড়া শান্তি মতো ঘুম আসেনি। মৌ নিজের মুখখানা চরম অভিমানে অন্যদিকে ঘুরিয়ে নিল। একে তো সেই রাতের ওই অন্যায় থাপ্পড়ের কথা এক মুহূর্তের জন্য ভোলেনি, তার উপর এই লোকটা এখন সবার সামনে কোন মুখে এত বড় বড় অধিকার দেখাচ্ছে। ময়ের এই প্রকাশ্য অ্যাভয়েড করাটা উজান নিজের পুরুষালী ইগোতে আর নিতে পারল না। সে এক এক করে
লিভিং রুমে উপস্থিত বাড়ির সবার দিকে তাকালো। তারপর হুট করে কোনো কিছুর তোয়াক্কা না করে মৌয়ের নরম গালে নিজের ঠোঁট দুটো চোয়ালো। উজান শুধু একটা চুমু খেয়েই ক্ষান্ত হলো না। এরপর সে অত্যন্ত ক্ষুধার্ত উন্মাদের মতো ধীর পায়ে মৌয়ের সারা মুখমণ্ডল, কপাল আর চোখে অজস্র আদুরে চুমুতে ভরিয়ে তুলল। বাসার সবার সামনে উজানের এমন আচমকা কাণ্ড দেখে মৌ মুহূর্তের মধ্যে লজ্জায় ও আতঙ্কে বরফের মতো জমে নিথর হয়ে গেল। চারপাশের সবার অমন হাঁ করা দৃষ্টি দেখে মৌয়ের মনে হচ্ছিল যদি এই মুহূর্তে মেঝের মাটি দুভাগ হয়ে যেত তবে সে লজ্জায় মাটি তলিয়ে ঢুকে যেত। সে নিজের দাঁতে দাঁত চেপে অত্যন্ত নিচু স্বরে গজগজ করে বলতে লাগল, বেহায়া লোক, বউ মানে না, অথচ বাপ মায়ের সামনে চুম্মাচুম্মি করতে লজ্জা করে না? যাব না আমি আপনার সঙ্গে, ছাড়ুন আমায়। উজান এবার নিজের মুখটা আরও বেশি বাঁকিয়ে উত্তর দিল, বউ মানি না, নাই মানি, তবে লজ্জা টজ্জা আমার করে না। বেশি ছটফট করলে রুমে ঢোকার আগেই বাকি কাজ এখানে সেরে ফেলবো, মাইন্ড ইজ। ছেলের মুখে এমন কথা শোনা মাত্রই আরিফুল চৌধুরী সহ বাড়ির বয়স্ক বড়রা সবাই কাশতে কাশতে এক প্রকার বাধ্য হয়ে দ্রুত ড্রয়িং রুম ত্যাগ করে চলে গেলেন। গম্ভীর ছেলেটা যে আচমকায় এমন রোমান্টিক কাণ্ড করে বসবে তা বাড়ির কোনো সদস্য স্বপ্নেও ভাবেনি। বড়রা চলে যেতেই আরিয়ান সোফায় শুয়ে হাসতে হাসতে বলে উঠল, বারে ভাই বা, এই তোর বউ না মানার আসল নমুনা। হ্যাঁ, দিন দুপুরে সবার সামনে বউয়ের সাথে কিছু কিছু মিছু করে বেরাস আর আমাদের সামনে ভাব দেখাস তুই নাকি বউ মানিস না। হায় আল্লাহ, দিনের বেলাতেই যদি তোর এই অবস্থা হয় তবে রাতে রুমের দরজা বন্ধ করে না জানি তোরা দুজন কি করিস। আরিয়ানের এই ফাজলামির মাঝেই হুট করে উজান এক ঝটকায় মৌকে নিজের দুই বাহুর মাঝে পাজা কোলা করে কোলে তুলে নিল। আচমকা শূন্যে ভেসে ওঠায় মৌ তীব্র ভয়ে নিজের চোখ মুখ একদম খিচে বন্ধ করে ফেলল এবং বাঁচার তাগদে উজানের শার্টের কলারটা নিজের ছোট ছোট হাত দিয়ে শক্ত করে খামচে ধরল। বউয়ের এমন ভয়ার্ত ও আদুরে রূপ দেখে উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে মৌকে কোলে নিয়েই ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিজের বেডরুমের দিকে উঠতে উঠতে আরিয়ানের উদ্দেশ্যে চেঁচিয়ে উঠল, সরি টু সে ভাইয়া, এখন কিন্তু মোটেও দিন দুপুর নয়, এখন চারপাশ পুরো নিঝুম রাত। তাছাড়া বিয়ে যখন করেই ফেলেছি তখন বউয়ের মন রক্ষা করতে গেলে এমন টুকটাক কিছু মিছু তো করতেই হবে, তাই না? এটা নিয়ে তোমরা এত রিয়াক্ট কেন করছো? এর জন্য তোমরা আবার আমাকে ভুল বোঝো না ভাই, জাস্ট বউয়ের মন রক্ষার খাতিরে যা হবে। আমি নিজে থেকে কিছু করব না, ট্রাস্ট মি। আমি এইটুকু ইনোসেন্ট বাচ্চা ছেলে, আমার দ্বারা কি এই পচা কাজ পসিবল? উজান মৌকে কোলে নিয়ে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথেই পেছনে লিভিং রুমে বসে থাকা ইফাত, আরিয়ান আর তুব একসাথে উচ্চস্বরে হেসে কুটি কুটি হতে লাগলো। উজান মৌকে পাজাকোলা করে নিয়ে রুমে ঢুকতেই মৌ নিজের সমস্ত রাগ উগরে গিয়ে উজানের শক্ত বুকের উপর এলোপাতাড়িভাবে ছোট ছোট ঘুষি মারতে লাগলো। এতে অবশ্য উজান চৌধুরীর বিন্দুমাত্র ভ্রূক্ষেপ বা মাথা ব্যথা হলো না। সে ডন্ট কেয়ার ভাবটা মুখে বজায় রেখেই মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিল। তবে বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাক না কেন, উজানের ডান হাতে কিন্তু এখনও তীব্র ব্যথা রয়েছে। মৌ দেখতে বেশ শুকনো, গরনের হাওয়ায় তাকে
এক হাতে আগলে নিয়ে আসতে উজানের তেমন একটা বেগ পেতে হয়নি ঠিকই, কিন্তু সিঁড়ি দিয়ে ওঠার সময় মৌয়ের অনবরত ছটফটানির কারণে উজানের চোট পাওয়া হাতটা দেওয়ালের কোণে সজোরে লেগে নতুন করে অনেকখানি চোট পেয়েছে। মৌ বিছানায় বসা মাত্রই আবার এক ঝটকায় উঠে রুম থেকে বেরিয়ে যেতে চাইল, কিন্তু উজান তার চেয়েও চতুর। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা ভেতর থেকে লক করে দিল এবং এক বুক ক্লান্তি নিয়ে বিছানা নিজের গা এলিয়ে বসল। মৌ উচ্চতার উজানের চেয়ে অনেকটাই খাটো হওয়ার দরজার ওই উঁচু লকটা নাগাল সে কোনোভাবেই পেল না। এমনকি রুমে এমন কোনো হালকা পাতলা চেয়ার বা টুলও নেই যা টেনে নিয়ে সে দরজার সামনে দাঁড় করাবে। যা আছে তা সবগুলোই মৌয়ের ওজনের চেয়ে অনেক বেশি ভারী। পালাবার কোনো পথ না পেয়ে মৌ এবার হনহন করে বিছানার আধছোয়া উজানের সামনে গিয়ে দাঁড়ালো। নিজের দুই কোমরে দুই হাত গুজে চোখ দুটো বড় বড় করে অত্যন্ত কর্কশ কণ্ঠে প্রতিধ্বনিত করল, বেয়াদব পুরুষ, সবার সামনে এমন অধিকার ফলিয়ে নিজেকে কি প্রমাণ করতে চাইছেন? হ্যাঁ, আপনি কি ভাবছেন সবার সামনে অমন বেয়াপনা করলেই তাসফিয়া মৌ আপনাকে এক পলকে ক্ষমা করে দেবে? নো নেভার, কোনো দিনও না। আব্বু কাল সকালেই এই বাড়িতে আমাকে নিতে আসবে, আর আমি কালকেই আব্বুর সাথে নিজের বাপের বাড়ি চলে যাব। মৌয়ের মুখে শেষ বাক্যটা শেষ হতে পারল না, তার আগেই উজান এক হেঁচকা টানে মৌয়ের নরম হাতটা ধরে নিজের চওড়া ও উন্মুক্ত বুকের উপর আছড়ে ফেলল। আচমকা টানে মৌ সরাসরি উজানের উপর এসে পড়তেই উজান মৌয়ের কানের খুব কাছে নিজের ঠোঁট দুটো নিয়ে ফিসফিসিয়ে আওড়ালো, ওহ মাই লিটল সুইট বউ, তুমি নিজে চাইলেই তো। আর এই উজান চৌধুরী তোমাকে এত সহজে তার এই খাঁচা থেকে যেতে দিচ্ছে না। মৌ উজানের বুকের বন্দিদশা থেকে নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে ছটফট করতে লাগলো। আর বউয়ের এমন অবুঝ ছটফটানি দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি মুচকি হাসতে লাগলো। সে নিজেও নিজের মনকে প্রশ্ন করে বুঝতে পারছে না হুট করে এই সামান্য মেয়েটার মুখ থেকে চলে যাওয়ার কথা শুনে কেন তার নিজের বুকের ভেতরটাও অমন তীব্র হাহাকার করে উঠেছিল। মৌয়ের প্রতি উজানের মনে মনে যে এক অদ্ভুত অলৌকিক অনুভূতির জন্ম হয়েছে তা আজ অনস্বীকার্য। কিন্তু কেনই এই অনুভূতি, এর উত্তর উজান চৌধুরী নিজের কাছেও নেই। বিগত 2 বছর ধরে এই মেয়েটা তার পেছনে সারাদিন পাগলামি করার কারণে নাকি সমাজ ও ধর্মের পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার টানে। তবে কারণ যাই হোক না কেন, উজান এখন নিজের মনে সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে পুরোপুরিভাবে এই মৌয়ের নামক মায়ার মগ্ন করে ফেলার। আর কোনো কিছুর জন্য না হলেও এই নিষ্পাপ পিচ্চি মেয়েটার চোখের সমস্ত স্বপ্ন এবার সে নিজে পূরণ করবে। তাকে একটা সুখের ভালোবাসার নীড় উপহার দেবে, যদিও সে নিজে এখনও জানে না সে এই দায়িত্ব কতটুকু পালন করতে পারবে। এর মাঝেই মৌ আবার চেঁচিয়ে উঠল, ছাড়ুন বলছি আমাকে, একদম ছোঁবেন না। এই বলেই মৌ তীব্র আক্রোশে উজানের বাঁধন থেকে সরে আসতে চাইল। আর নিজেকে মুক্ত করার এই তাড়াহুড়োতেই সে অসাবধানতাবশত উজানের সেই আঘাতপ্রাপ্ত হাতটার উপর সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। আর তৎক্ষণাৎ উজান তীব্র যন্ত্রণায় নিজের মুখমণ্ডল চরমভাবে বিব্রত করে ফেলল। একটু আগের দেয়ালের চোটের ব্যথায় এখনও কমেনি, তার উপর আবার এই মেয়েটার শক্ত হাতের ঘুষি। মৌ দেখতে যতই শুকনো আর পাতলা হোক না কেন, লাগলে তার শরীরে অনেক জোর চলে আসে। উজান তা আজ
হাড়ে মাসেই টের পেল। উজান ব্যথায় কোকিয়ে উঠে আউস। মৌ উজানের মুখ থেকে অমন যন্ত্রণার আওয়াজ শুনে এক ভয়ার্ত দৃষ্টিতে তাকালো। উজানের ব্যথায় নীল হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে তার বুকের ভেতরটা এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। নিজের অজান্তে উজানকে এভাবে এত বড় আঘাত দিয়ে ফেলায় মৌয়ের নিজের উপর এখন ভীষণ রাগ হতে লাগলো। সে নিজের সমস্ত মান অভিমান একপাশে ঠেলে দিয়ে দ্রুত উজানের চোট পাওয়া হাতটা নিজের দুটি চরম হাতের মুঠোয় টেনে নিল। তারপর গভীর মায়ায় ও ব্যাকুলতায় সে ব্যথার জায়গায় আলতো করে মুখে ফু দিতে লাগলো। মৌ একরাশ অসহায় ও অপরাধী দৃষ্টিতে উজানের দিকে তাকিয়ে একদম নরম গলায় বলে ওঠে, খুব বেশি ব্যথা দিয়ে ফেলেছি তাই না? আই অ্যাম রিয়েলি সরি। আমি সত্যি বুঝতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। উজান এক দৃষ্টিতে মৌয়ের এই ভয়ার্ত ও মায়াবী মুখখানার দিকে তাকিয়ে আলতো করে হাসল। এই মেয়েটা যখন এভাবে ভয় পায় বা হাসে তখন তাকে দেখতে ঠিক কতটা মারাত্মক কিউট লাগে। উজান নিজের জীবনে এর আগে এত নিখুঁত ও গভীর দৃষ্টিতে কখনো খেয়ালই করেনি। আজ তার মনে হলো মেয়েটি সত্যি অসম্ভব সুন্দর, এক মায়াবী অপ্সরী। অথচ সে তীব্র অহংকারের কারণে এতদিন এই পবিত্র মেয়েটার দিকে একবার ফিরেও তাকায়নি। ইফাত সত্যিই ঠিক কথা বলে, নারী ছাড়া পুরুষ একেবারে অসম্পূর্ণ। এই ধ্রুব সত্যটা মনে মনে স্বীকার করা মাত্রই উজানের বুকের ভিতরে সমস্ত অশান্তি ধুয়ে মুছে এক স্বর্গীয় শান্তি বিরাজ করতে লাগলো। আচমকা সে নিজের শরীরটা আরও কিছুটা মৌয়ের দিকে ঝুঁকিয়ে নিয়ে তার চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো, ব্যথা যখন দিয়েই ফেলেছ তাহলে পানিশমেন্ট হিসেবে আমাকে এখন গুনিয়ে গুনিয়ে 10-10টা মিষ্টি চুমু দাও দেখি। উজানের মুখ থেকে এমন অকপট ও খোলামেলা দাবি শুনে মৌ মুহূর্তের মধ্যে পুরো থমথমে খেয়ে গেল। এই লোকটা কি তার সাথে নির্ঘাত কোনো ফাজলামো বা ইয়ার্কি করছে? নয়তো যে লোকটা দিন রাত 24 ঘন্টা তোমাকে বউ মানি না বলে মুখে ফেনা তুলে ফেলতো, সে আজ হঠাৎ সবার সামনে আর রুমের ভেতরে এমন সাইকোপ্রেমিকের মতো বিহেভিয়ার করছে কেন? মৌ নিজের লজ্জা লুকাতে এবারও কৃত্রিম চোখ রাঙিয়ে উজানের দিকে তাকালো। অসভ্য পুরুষ! উজান নিজের ঠোঁটের কোণে এক চিলতে শয়তানি হাসি বুলিয়ে দিয়ে আরও কাছে এগিয়ে এলো। তারপর চোখ টিপে বলে উঠল, তাহলে 1000 খানেক চুমু দিয়ে সভ্য পুরুষ বানিয়ে ফেলো। উজানের মুখে প্রকাশ্য এমন দাবি শোনা মাত্রই মৌ রাগে গজগজ করে উঠল। এমন অদ্ভুত বেহায়া পুরুষ সে নিজের জীবনে দুটো দেখেনি। সে উজানের সাথে আর একটা কথা বাড়ালো না, উল্টো দিকে ঘুরে ধরফর করে নিজের মুখটা ফিরিয়ে রাখল। মনে মনে শক্ত প্রতিজ্ঞা করল এই পাষাণ লোকটার সাথে সে আর একটাও কথা বলবে না। উজান বার কয়েক তার দিকে তাকালো, একটু মানানোর চেষ্টা করলো, তবুও মৌ নিজের গাল দুটো বেলুনের মতো ফুলিয়ে রাখল। রুমের মেইন দরজা নক থাকায় সে রুম থেকে বের হতে পারল না, তাই হনহন করে বেলকনির দিকে চলে গেল। উজানও একগুঁয়ে মতো তার পিছু পিছু বেলকনিতে গিয়ে দাঁড়ালো। কিন্তু মৌ জেদ ধরে আকাশের দিকে তাকিয়ে রইল, উজানের সাথে একটাও কথা বলল না। উজান এবার কিছুটা কাতর গলায় আওড়ালো, এই পিচ্চি বউ একটু কথা বলো না প্লিজ। 3 দিন ধরে নিজের মনে অভিমান জমিয়ে একটাও কথা বলনি, এখনও ওভাবে মুখ ফিরিয়ে থাকবে? প্লিজ টকিং টু মি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আর কখনোই এমন হবে না। এরপর থেকে তুমি যা বলবে ওই উজান চৌধুরী ঠিক তাই শুনবে। গড প্রমিস। মৌ এবার এক ঝটকায় ঘুরে দাঁড়িয়ে তীব্র অভিমানে স্বরে উত্তর দিল, আমি কোনোদিনই কথা বলবো না আপনার সাথে। আপনি সেদিন কেন আমাকে এভাবে
সজোরে থাপ্পড় মেরেছিলেন। হ্যাঁ, আমি কালকেই আব্বুর সাথে চলে যাব, আর কোনো দিন এই বাড়িতে ফিরে আসব না। আপনি খুব খারাপ, ভীষণ খারাপ একটা মানুষ। প্লিজ পিচ্চি, ক্ষমা করে দাও না। টাচ মি। টেক্সট টাইম এমন রুড আর কখনো হবে না। উজান বেশ অনুনয় করে বলল। মৌ এবার উজানের চোখের দিকে তাকালো। দুজনের মধ্যে কয়েক সেকেন্ডের জন্য নীরব চোখাচোখি হলো। উজানের অপরাধী মুখটা দেখে মৌয়ের মনে হুট করেই খানিকটা দুষ্টু বুদ্ধি খেলে গেল। সে ঠোঁটের কোণে হালকা রহস্যময় হাসি ফুটিয়ে বলে উঠল, তাহলে আমাকে পরিষ্কার পাশ করিয়ে দেবেন? মৌয়ের কথা শোনা মাত্রই উজানের ভেতরে সেই কড়া প্রফেসর রূপটা এক নিমিষে জেগে উঠল। সেই এক ঝাটকায় নিজের চোখ বড় বড় করে চেঁচিয়ে ওঠে, শাশুড়ির মেয়ে, সর এখান থেকে। পড়াশোনার চাঙ্গে ফেলে এসেছে পাশ করতে। রসগোল্লা দেবে? বড় বড় রসগোল্লা দেব খাতায়। মৌ এবার উজানের দিকে এক চরম কটমট দৃষ্টি নিক্ষেপ করল। ভেবেছিল এই সুযোগে অত্যন্ত উজানের কাছ থেকে প্রশ্ন ফাঁস বা পাস করার একটা আশ্বাস আদায় করে নেবে। কিন্তু এই লোকটা যাতে মাতাল হলো, তালে বেলায় একেবারে ঠিক আছে। নিজের প্রফেসর নিয়ে বিন্দুমাত্র ছাড় দেবে না। মৌ চরম বিরক্তিতে মুখ বাঁকিয়ে বেলকনির অন্য এক কোণায় গিয়ে দাঁড়িয়ে রইল। উজানও নাছোড়বান্দা। সে আবারও মৌয়ের পেছনে পেছনে গেল এবং তার আঁচলটা আলতো করে টেনে ধরে কাতর স্বরে মিনতি করল, এই পিচ্চি, আবারও ওভাবে মুখ ঘুরিয়ে নিলে? একটু কথা বলো আমার সাথে। বলবো না কথা। আগে ভালো মানুষের মতো প্রমিস করুন যে আমায় পরীক্ষায় পাশ করিয়ে দেবেন। মৌ জেদ ধরল। উজান এক দীর্ঘশ্বাস ফেলে আওড়ায়, প্লিজ পিচ্চি, অবুঝ বাচ্চাদের মতো অবাস্তব কথা বলো না। এটা কোনো দিনই পসিবল নয়। তাহলে আমিও আপনার সাথে আর কোনো দিন কথা বলবো না। একে তো সেদিন আমাকে ওভাবে জোরে থাপ্পড় মারলেন, আমি মেঝেতে আছাড় খেয়ে পড়ে গেলাম। আবার এই ছোট্ট একটা কারণে আমার ভাইটা আজ হসপিটালের বেডে ভর্তি। ফুপি কত কান্না করছে আপনার বিন্দুমাত্র ধারণা আছে সেটার? এতে আমার কি দোষ শুনি? আমি কি আগে থেকে জানতাম নাকি যে ওটা আমার নিজের শালাবাবু? তাছাড়া সে যাই হোক না কেন, ওই বজ্জাত ছেলেটা আমার এই পিচ্চি বউয়ের সাথে ওভাবে গায়ে ঘেঁষাঘেঁষি কেন করবে, যেখানে আমি নিজে এখনও তোমার এতটা কাছাকাছি যাইনি? সেখানে ওই ছেলে কোন সাহসে ওভাবে যাবে? আমার পিচ্চি কি ওর বিবাহিত বউ? না তো। তাহলে কেন আমার বউকে ওভাবে জড়িয়ে ধরবে শুনি? কেন আমার বউয়ের সাথে ওভাবে হেসে হেসে মিষ্টি করে কথা বলবে? ওই বেয়াদব ছেলে কেন আমার বউকে চকলেট গিফট করবে? হ্যাঁ, আমার কি টাকা পয়সা নাই, নাকি আমি নিজে রোজগার করতে পারি না কোনোটা? আবার আমারও সামনে আবার নিজের বউয়ের কাঁধে ওভাবে হাত দেয় কোন সাহসে বলো আমায়? উজানের মুখ থেকে অনর্গল আমার বউ, আমার পিচ্চি শব্দগুলো শুনতে শুনতে মৌ হুট করেই প্রশ্ন ছুড়ে দিল। সে সোজা উজানের চোখের দিকে তাকিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানে না মায়? প্রশ্নটা শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে মৌর দিকে তাকালো। সে দেখল মৌ নিজের ঘাড়টা কিছুটা কাত করে এক বুক আশা আর আকুতি নিয়ে তার চোখের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। উজান তার সেই গভীর ও তৃষ্ণার্ত দৃষ্টি দেখেই এক পলকে বুঝতে পারল মৌ এই মুহূর্তেই তার মুখ থেকে ঠিক কোনো কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে শুনতে চায় তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ। কিন্তু উজান চৌধুরী তো সহজে গলে যাওয়ার মতো নরম ধাতু দিয়ে গড়া নয়।
সে মৌয়ের ওই কাতর ও আশীর্বাদী দৃষ্টি দেখে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভেতরের হাসিটা চেপে রাখলো। তারপর সোজা সাপটা গম্ভীর গলায় উত্তর দিল, সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে। এত যে বউ বউ করছেন, মন থেকে বউ মানে না মাই? প্রশ্নটা শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে মৌর দিকে তাকালো। সে দেখলো মৌ নিজের ঘাড়টা কিছুটা কাত করে এক বুক আশা আর আকুতি নিয়ে তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে। উজান তার এই গভীর ও তৃষ্ণার্ত দৃষ্টি দেখে এক পলকে বুঝতে পারল মৌ এক মুহূর্তে তার মুখ থেকে ঠিক কোনো কথাটা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সে শুনতে চায় তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর একমাত্র অর্ধাঙ্গিনী, তার ওয়াইফ। কিন্তু উজান চৌধুরী তো সহজে গলে যাওয়ার মতো নরম ধাতু দিয়ে গড়া নয়। সে মৌয়ের ওই কাতর ওই আশীর্বাদী দৃষ্টি দেখে নিজের ঠোঁট দুটো কামড়ে ধরে ভেতরের হাসিটা চেপে রাখল। তারপর সোজা সাপটা গম্ভীর গলায় উত্তর দিল, সরি মিসেস চৌধুরী, আপনাকে আমি মন থেকে আদৌ বউ বলে মানি না। উজানের এই নির্মম বাক্যটি শোনা মাত্রই মৌয়ের পুরো মুখখানা এক সেকেন্ডের মধ্যে ফুসকুড়ি দেয়া বেলুনের মতো চুপসে গেল। সে কত বড় আশা নিয়ে এই পাথরটার মুখ থেকে নিজের অধিকারের কথা শুনতে চেয়েছিল, কিন্তু এই অহংকারী লোকটা তার সেই ছোট্ট আশাটা কোনোভাবেই পূরণ হতে দিল না। মৌ এবার পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেল। কেন এই লোকটা একটা বার ছোট করে বলতে পারে না, তাসফিয়া মৌ শুধু উজান চৌধুরীর ওয়াইফ? এই সামান্য একটুখানি স্বীকারোক্তি দিলে কি তার পুরুষালী অহংকারী খুব বড় কোনো ক্ষতি হয়ে যেত না তো? তাহলে কেন বলল না? এই চরম অবহেলা আর উপেক্ষায় মৌয়ের ভেতরের পুরো মনটা এক নিমিষে কালবৈশাখী মেঘের মতো কালো হয়ে গেল। সে অত্যন্ত অভিমানী ও ভাঙ্গা স্বরে প্রতিধ্বনিত করল, তাহলে সকলের সামনে কথায় কথায় আমাকে এত বউ বউ বলে ডাকেন কেন? উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে মৌয়ের দিকে তাকিয়ে বেশ দম্ভের সাথে আওড়ালো, আপনি যে আমার আইনত খাতা কলমে বিবাহিত বউ, সেই চিরন্তন সত্যর খাতিরেই তো আমি আপনাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকি। ও, তার মানে শুধু খাতা কলমের জোর আছে বলেই আজ সবার সামনে এত বড় বড় অধিকার দেখালেন আর নিজের বউ বলে দাবি করলেন? মন থেকে তো কিছুই না। মৌয়ের গলায় সেই বিষাদ মাখা সুরটা উজানকে কেমন যেন ভেতর থেকে নাড়িয়ে দিল। তাই মৌয়ের এই আবেগঘন কথাটা এক ঝটকায় এড়িয়ে যাওয়ার জন্য উজান দ্রুত মৌয়ের নরম হাতটা নিজের শক্ত মুঠোয় আঁকড়ে ধরল। তারপর নিজের কণ্ঠস্বর কিছুটা দৃঢ় করে গম্ভীর গলায় বলল, পেটে প্রচণ্ড খিদে পেয়েছে পিচ্চি, ফাস্ট চলো। খিদে পেটেই পাই, মাথায় নয়। মৌ মুখ বাঁকিয়ে কথাটা বলল। উজান তার সেই অভিমানী মুখের দিকে তাকিয়ে মনের ভেতর এক চিলতে মুচকি হাসল। তারপর মৌকে আলতো করে বিছানায় বসিয়ে দিয়ে সে নিজে শান্ত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সে নিজের হাতে একটি প্লেট রাতের খাবার নিয়ে রুমে ফিরে এলো। মৌ তখন বিছানায় গুটিসুটি মেরে বসে এক মনে উজানের ফোন স্ক্রল করছে। এটা ইদানিং তার একটা মস্ত বড় বদ অভ্যাসে পরিণত হয়েছে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে উজানের ফোনটা একটু না ঘাঁটলে তার যেন পেটের ভাতই হজম হয় না। অবশ্য বিগত 3টা দিন অভিমানের কারণে সে এসবে ধারের কাছেও আসেনি। এমনকি উজান নিজেও কখনো এই ফোন ঘাঁটাঘাঁটি নিয়ে মৌকে একটা কথাও বলে না, বরং মনে মনে বেশ উপভোগই করে। উজান প্লেট হাতে নিয়ে মৌয়ের পাশে এসে বসা মাত্রই ততক্ষণে মৌ হুট করে বাঘিনীর মতো উজানের সুস্থ হাতটায় সজোরে এক কামড় বসিয়ে দিল। আচমকা
এমন পৈশাচিক কাণ্ডে উজান চৌধুরী কিছুটা ঘাবড়ে গেল। এই পুচকে মেয়েটা কখন যে কী অদ্ভুত কাণ্ড করে বসে তা বোঝা সাধারণ মানুষের ক্ষমতার বাইরে। উজান নিজের চোখ দুটো বড় বড় করে শুধালো, পিচ্চি, তুমি আমার হাতে এভাবে কামড় দিলে কেন? মৌ এবার কাঁদো কাঁদো ফেস করে ফোনের স্ক্রিনটা উজানের চোখের সামনে ধরে বলল, আপনাকে শিরিন আর ললিতা ডাইনি কেন এই মাঝরাতে ফোন করেছে শুনি? আবার ইনবক্সে কতগুলো মেসেজও পাঠিয়েছে। আপনি কি তলে তলে ডাবল টেম্পার চালাচ্ছেন? হ্যাঁ, আপনার একটুও লজ্জা করে না? ঘরে এমন সুন্দরী বউ থাকতে বাইরের অন্য নারীদের দিকে ওভাবে নজর দিতে? এত সুন্দর, কিউট আর ইনোসেন্ট একটা বাচ্চা মেয়েকে এভাবে মনে কষ্ট দিতে আপনার একটুও বাধল না? মৌয়ের মুখে এমন তীব্র জেলাসি দেখে উজান এবার নিজের শরীরটা আরও খানিকটা মৌয়ের দিকে ঝুঁকিয়ে আনল। দুজনের তপ্ত শ্বাস প্রশ্বাস এক পর্যায়ে এক হয়ে মিশে যাচ্ছিল। ঠিক তখনই উজান চোখের দিকে চোখ রেখে ফিসফিসিয়ে আওড়ালো, শুনেন মিসেস চৌধুরী, উজান চৌধুরী আপনাকে নিজের বউ না মানতে পারে, তবে তার ক্যারেক্টার কিন্তু এতটা লুজ নয়। সে নিজের নারী ব্যতীত পৃথিবীর অন্য কোনো নারীর দিকে কোনোদিন নজর দেবে না। জাস্ট মাইন্ড ইট। উজানের মুখে পার্সোনাল প্রপার্টি শব্দটা শুনে মৌ বেশ কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে বোকার মতো তাকিয়ে রইল। উজানের কথার গূঢ় অর্থ বোঝার আগেই উজান তড়িঘড়ি করে বলে উঠল, পিচ্চি, প্লিজ ফোকাস অন মি। পেটে প্রচণ্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু খাইয়ে দাও, নয়তো খিদের জন্য মরেই যাব। এই দেখো আমার পেটের অবস্থা। এই বলে উজান নিজের গায়ের শার্টটা নিচ থেকে খানিকটা উঁচুতে তুলতেই মৌ এক নিমিষে দুই হাতে চোখ ঢেকে চেঁচিয়ে উঠল, ছি ছি, এভাবে নিজের শরীর উন্মুক্ত করছেন কেন? লাজ লজ্জা কি সব ধুয়ে মুছে খেয়ে ফেলেছেন? হ্যাঁ, আর আমি কোন দুঃখে আপনাকে নিজের হাত দিয়ে খাইয়ে দিতে যাব? পারবো না আমি আপনাকে খাইয়ে দিতে। আরে আগেই তো বলেছি, লাজ লজ্জা নামের কোনো ওয়ার্ড আমার ডিসপেন্সারিতে নেই। আর তোমাকে দুঃখ খাইয়ে দিতে হবে না, একটু ছুঁকেই খাইয়ে দাও প্লিজ। পেটের ভেতর ইঁদুরের অলরেডি অলিম্পিক রেস শুরু করে দিয়েছে। উজান বেশ মিনতি করল। মৌ আবারও মুখ ঘুরিয়ে নিয়ে বলল, পারবো না, আপনার নিজের হাত আছে, নিজের হাত দিয়ে নিজে খান। হাত ভীষণ ব্যথা করছে গো পিচ্চি, প্লিজ। তুমি যদি আজ নিজের হাতে খাইয়ে না দাও তবে এই উজান চৌধুরী আজ সারা রাত না খেয়ে উপোস করে থাকতে হবে। আপনি যা ইচ্ছে করুন, তাতে আমার কি? পরীক্ষায় যখন আমাকে একটুখানি পাশ করিয়ে দেওয়ার ক্ষমতা বা ইচ্ছে আপনার নেই, তাহলে আমি কেন শুধু শুধু আপনাকে খাইয়ে দিয়ে সাহায্য করতে যাব শুনি? মৌ সুযোগ বুঝে কথাটা বলল। উজানকে এক দৃষ্টে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে দেখে মৌ আর চোখে বেশ কয়েকবার উজানের মুখের অবস্থাটা পর্যবেক্ষণ করল। তারপর মৃদু স্বরে আলতো করে আওড়ালো, সুযোগ কিন্তু এখনও হাতছাড়া হয়নি। প্রফেসর সাহেব রাজি কি না ঝটপট বলুন। থাক, লাগবে না আমায় তোমার হাতে খাওয়া। আজ তো একটা বজ্জাত মেয়ে সামান্য একটুখানি খাইয়ে দেবে, তার জন্যই নিজের বরের কাছ থেকে এভাবে ব্ল্যাকমেইল করে ঘুষ চায়। উজান কিছুটা অভিমানী স্বরে বলল। কথাটা বলেই উজান যখন বিছানায় শুয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে গেল, মৌ এক ঝটকায় তার হাত ধরে তাকে আটকে দিল। হয়েছে হয়েছে, আর অমন ঢং করতে হবে না। সামান্য একটু পাস করিয়ে দেওয়ার কথা বলেছি, তা নিয়ে উনার কত নাটক। লাগবে না আমার আপনার পাস। পরীক্ষার পর না হলে হয় নতুন কয়েকটা হ্যান্ডসাম বয়ফ্রেন্ড বানিয়ে তাদের খাতা দেখে দেখে পাস করে নেব,
তবু আপনাকে আর কোনো দিন বলবো না। এবার রাক্ষসের মতো বড় করে হাঁ করুন তো দেখি। এরপর অত্যন্ত পরম যত্ন সহকারে মৌ নিজের হাত দিয়ে উজানকে লোকমা তুলে খাইয়ে দিতে লাগলো। উজান নিজের ভাগের অর্ধেক খাবার খাওয়ার পর বাকি অর্ধেকটা মৌকে খাওয়ার জন্য জোর করলো এবং মৌও কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই উজানের এঁটো প্লেটে বাকি খাবারটুকু নিজের মুখে পুরে নিল। বউয়ের ওভাবে খাওয়ার দৃশ্য দেখে উজান নিজের ঠোঁটের কোণে মুচকি হাসল। সে মুরব্বিদের মুখে বহুবার শুনেছিল একই প্লেটে স্বামী স্ত্রী একসাথে ভাগ করে খেলে নাকি তাদের ভেতরের পারস্পরিক ভালোবাসা ও মায়া বহুগুণ বেড়ে যায়। আর উজান চৌধুরী আজ সেই ভালোবাসার গভীরতাটুকু পরীক্ষা করে দেখতে চাইল। খাওয়া শেষ হতেই উজান বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত এখন অনেকটাই গম্ভীর, তবে রুমের ভেতর এসি চলা সত্ত্বেও তার শরীরটা কেমন যেন প্রচণ্ড গরমে ঘামছে। গরম জিনিসটা সে একদম সহ্য করতে পারে না। দিন রাত মিলিয়ে কম হলেও 4-5 বার শাওয়ার নেওয়া তার পুরনো অভ্যাস। মৌ বিছানায় বসে নিভু নিভু ও ক্লান্ত দৃষ্টিতে উজানের গতিবিধির দিকে তাকিয়েছিল। হঠাৎই উজান কোনো ভূমিকা না করেই সরাসরি মৌয়ের সামনে গিয়ে নিজের শার্টের বোতামগুলো এক এক করে খুলতে শুরু করলো। উজানের এমন অপ্রত্যাশিত কাণ্ড দেখে মৌয়ের মাথায় যেন আচমকা মস্ত বড় একটা আকাশ ভেঙে পড়ল। সে এক বুক আতঙ্ক আর ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে কাঁপানো গলায় প্রশ্ন করল, আপনি শার্ট খুলছেন কেন? কথাটা শুনেই উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ঝুলিয়ে নিল। মৌয়ের এই ভয়ার্ত ও নিষ্পাপ মুখের দিকে তাকালেই আজকে তার ভেতর কেমন যেন এক অদ্ভুত কৌতুকবোধ কাজ করে। মেয়েটাকে আরেকটু ভয় দেখানোর উদ্দেশ্যে সে নিচের ঠোঁটটা কামড়ে বলে উঠল, এই রাতের বেলা শার্ট কেন খুলছি বুঝতে পারছো না? মৌ নিজে শুকিয়ে যাওয়া মুখের ভেতর কোনো মতে এক ঢোক গিলে অবশ হয়ে রইল। একে তো এই লোকটাকে এখন তার মারাত্মক ভয় লাগছে, তার উপর সে শার্টের বোতাম খুলতে খুলতে ক্রমশ তার দিকেই এগিয়ে আসছে। মৌয়ের প্রাণ পাখি যেন এই মুহূর্তে খাঁচা ছেড়ে উড়ে যাওয়ার জন্য ছটফট করছে। এমন বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে হবে জানলে সে নিচে কান্না করে হলেও নিজের শাশুড়ির আঁচল ধরে ওখানে ঘুমিয়ে পড়ত। কিন্তু এই অবরুদ্ধ রুমে এখন কি করবে সে কিছুই বুঝতে পারল না। সে আবারও কাঁপতে কাঁপতে বলে, আপনি আমার দিকে এগিয়ে আসছেন কেন? পুরুষ মানুষ বউয়ের কাছে কেন এগিয়ে আসে শুনি? কথাটা শেষ করে উজান রসিকতা করে মুখে এক চোখ টিপ দিল। উজানের ওই চোখের ইশারা বা ফ্লার্ট করা দেখে মৌয়ের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তার মাঝেই উজান নিজের গা থেকে শার্টটা পুরোপুরি খুলে এক ঝটকায় তা মৌয়ের মুখের উপর ছুঁড়ে মারল এবং তার মুখের খুব কাছাকাছি নিজের চওড়া শরীরটা ঝুঁকিয়ে আনল। উজানের এমন চরম আক্রমণাত্মক রূপ দেখে মৌ আর নিজেকে সামলাতে পারল না। সে নিজের 2 হাত দিয়ে শক্ত করে নিজের চোখ দুটো বন্ধ করে চিৎকার দিয়ে উঠল, শাশুড়ি আম্মা বাঁচাও! মৌয়ের চিৎকার শোনা মাত্রই উজান নিজের চোখ দুটো বড় বড় করে রেগে তাকালো। ভাগ্যিস তার এই বেডরুমটা পুরোপুরি সাউন্ড প্রুফ, নয়তো এতক্ষণে মেয়ের এই চরম চিৎকার শুনে বাড়ির ছোট বড় সবাই দরজা ভেঙে ভেতরে চলে আসতো। উজান এক ঝটকায় মৌয়ের মাথায় ঠিক পেছন থেকে টাওয়ালটা নিজের হাতে টেনে নিয়ে হুঙ্কার ছাড়ল, হোপ বেডিং চুপ করো! মাথায় এমন নোংরা চিন্তা নিয়ে ঘুরে বেড়াও? এক থাপ্পড় দিয়ে মাথার সব আজাইরা
চিন্তা বের করে ফেলবো। আমি জাস্ট টাওয়াল নিতে এসেছি। আর ইনি কী সব ভেবে বসে আছে? ছি, অশ্লীল মেয়ে। মৌ এক মুহূর্তের জন্য পুরো থমথমে খেয়ে গেল। মানল সে একটু মেঝে মধ্যে এক লাঠি বেশি বোঝে, তাই বলে নিজের ঘরের বউকে এভাবে কথা শোনাবে? এই পাষাণ লোকটার বুকে কি এইটুকু মেয়ের জন্য একটুও মায়া দয়া নেই? এর মাঝেই উজান নিজের স্বভাবসুলভ ধূপধাপ পা ফেলে শাওয়ার নিতে চলে গেল। উজান বাথরুমে ঢোকা মাত্রই মৌ সুযোগ বুঝে কুটুস করে এক প্রকার পালিয়েই রুম থেকে বেরিয়ে গেল। সে নিজের ছোট্ট ছোট্ট পা ফেলে করিডর দিয়ে হেঁটে সোজা তুবা আর আরিয়ানের রুমের সামনে গিয়ে দাঁড়ালো এবং দরজায় টোক্কা দিয়ে মৃদু ডাক দিল, এদিকে আরিয়ান। অনেক কাঠখড় পুড়িয়ে কতগুলো মিষ্টি কথা বলে মাত্রই তুবার রাগ ভাঙিয়ে তার একটু কাছাকাছি এসেছিল। ঠিক অমনি বাহির থেকে মৌয়ের সেই চেনা কণ্ঠের ডাক শুনে সে এক বুক বিরক্তি নিয়ে দরজার দিকে তাকালো। বাইরে থেকে আরও বেশ কয়েকবার ডাক পড়তেই আরিয়ানের ঠোঁটের কোণের এক রোমান্টিক হাসি এক নিমেষে উধাও হয়ে গেল। সে খুব ভালো করেই বুঝতে পেরেছে এই গভীর রাতে মৌ কেন উজানের রুম ছেড়ে এখানে হানা দিয়েছে। আরিয়ানের এমন চরম অসহায় ও কাঁচুমাচু মুখ দেখে তুবা নিজের হাসি আর ধরে রাখতে পারল না। সে নিজেকে আরিয়ানের শক্ত বাহুর বাঁধন থেকে মুক্ত করে হাসতে হাসতে বলল, যাও যাও, দরজাটা খুলে দাও গিয়ে। আরিয়ানের মুখে মুহূর্তের মধ্যে ফুসকুড়ি দেওয়া বেলুনের মতো চুপসে গেল। সে চরম ক্ষোভে আওড়ায়, তুমি এটা বলতে পারলে জান, আমি কত কষ্ট করে বউটার অভিমান ভাঙিয়ে মাত্র এইটুকু কাছে এসেছি। অমনি উজানের ওই পুচকি বউ আমাদের প্রেমের মাঝে কাবাব মেয়ে হাড্ডি হতে চলে এলো। আমি কোনো জন্মেও দরজা খুলব না। আমি আজ এই রাতে আমার বউকে একদম নিজের করে কাছে পেতে চাই, ব্যাস। ইস ইস, উনার কত শখ। যাও, বেশি কথা না বাড়িয়ে দরজাটা খোলো দেখি। পারবো না আমি দরজা খুলতে। নিজের জ্যান্ত জামাইকে রুমে রেখে এখানে আমার পার্সোনাল লাইফে বেগরা দিতে এসেছে। কতদিন পর আজ বউকে নিজের করে কাছে পাচ্ছি বলো তো? আরিয়ান বেশ মন খারাপ করে বলল। তুবা এবার চোখ রাঙিয়ে তাকালো। লজ্জা শরমের মাথা ধুয়ে খেয়েছো? হ্যাঁ। যাহ বাবা, নিজের বউয়ের কাছে আবার কিসের লজ্জা? তুমি জাস্ট একদম চুপ করে বিছানায় বসে থেকো তো মৌ। একটু পর ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে এমনিতেই চলে যাবে। আর ও চলে গেলেই আমি আমার বউকে আবার। আরিয়ানের মুখের বাকি কথা শেষ হওয়ার আগেই তুবা বিছানা থেকে নেমে দরজার দিকে হাঁটতে শুরু করলো। তা দেখে আরিয়ান বিছানার উপর থেকেই চেঁচিয়ে উঠল, এই বউনা, প্লিজ এমনটা করো না। কিন্তু তুবা তার কোনো কথাই শুনল না। সে দ্রুত গিয়ে রুমের মেইন দরজাটা খুলে দিল আর সাথে সাথে মৌ এক ঝটকায় ঝড়ের বেগে রুমের ভেতরে ঢুকে পড়ল। সে এসেই তুবাকে আষ্টে পৃষ্ঠে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমার সুইট মিষ্টি ভাবি, আমি আজ তোমার সাথে ঘুমোবো। তুমি আমাকে তোমার পাশে ঘুমাতে দেবে তো? দেখি হাঁপাচ্ছি কেন? আগে রিল্যাক্স হও তো। না না ভাবি, আমি একদম ঠিক আছি। তুমি প্লিজ ভাইয়াকে এই মুহূর্তে রুম থেকে বেরিয়ে অন্য কোথাও যেতে বলো। আমি আজ রাতে তোমার সাথে ঘুমাবো। মৌয়ের কথা শোনা মাত্রই ওপাশ থেকে আরিয়ান এক মরণ চিৎকার দিয়ে উঠল, অসম্ভব! আমি আমার নিজের বউকে ছাড়া
এই একা রাতে অন্য কোথাও থাকতে পারবো না। মৌ এবার নিজের আর চোখে আরিয়ানের দিকে একবার তাকালো, তারপর নিজের ভেতরের সমস্ত রাগ উগরে দিয়ে হনহন করে আরিয়ানের সামনে গিয়ে সোজা দাঁড়িয়ে গেল। চোখ দুটো বড় বড় করে বলল, যাবে না তুমি এই রুম থেকে? ও শোনো, কোনো দিনই যাব না। আরিয়ান বুক ফুলিয়ে বলল, ওকে ফাইন দেখাচ্ছিস, মজা। এই বলেই মৌ কোনো কিছুই তোয়াক্কা না করে এক ঝটকায় আরিয়ানের দুই পা শক্ত করে ধরে এমন এক টান দিল যে আরিয়ান মুহূর্তের মধ্যে ধপাস করে মেঝের উপর চিৎপটাং হয়ে আছাড় খেয়ে পড়ে গেল। আরিয়ান মেঝের শক্ত আঘাতে ব্যথায় কুঁকড়ে উঠল, কিন্তু মৌয়ের তাতে বিন্দুমাত্র দয়া হলো না। সে আরিয়ানকে মেঝের উপর দিয়েই টানতে টানতে কোনো মতে রুমের বাইরে বের করে দিল এবং ভেতর থেকে তুবাকে মেইন দরজাটা আটকে দিতে বলল। তুবাও মৌয়ের এমন কাণ্ড দেখে হাসতে হাসতে দরজার লকটা আটকে দিল। মৌ দরজার লক লাগাতেই আবারও তুবাকে শক্ত করে জড়িয়ে ধরে আদুরে গলায় বলে, আমার সুইট ভাবি একটা। এদিকে দরজার ওপাশে করিডোরের মেঝেতে বসে আরিয়ান নিজের কপাল চাপড়ে চরম আহাজারি শুরু করে দিল। মৌ বোন আমার, প্লিজ আজকের রাত অন্তত অন্য কোথাও গিয়ে ঘুমা না রে বোন। আমি তোর ভাবিকে ছাড়া রাতে একা কিভাবে ঘুমাবো বল? এই বেডি অন্তত আমার বউটাকে তো আমার কাছে ফিরিয়ে দে। কিন্তু রুমের ভেতর থেকে আর কোনো রেসপন্স বা সাড়া দিল না। আরিয়ানের মনের যত শখ ছিল তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। এদিকে উজান শাওয়ার শেষ করে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে রুমে এসে দেখে বিছানা একদম ফাঁকা। মৌ রুমে নেই। সে মুহূর্তের মধ্যেই বুঝে ফেলল তার সেই অবাধ্য পুচকে পাখিটা আবারও সুযোগ বুঝে খাঁচা কেটে পালিয়েছে। কথাটা ভাবতেই তার মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেল। সে ক্যাবিনেট থেকে দ্রুত একটি টি শার্ট বের করে কোনো রকম গায়ে জড়িয়ে এক বুক রাগ নিয়ে নিজের কক্ষ ত্যাগ করল। করিডর দিয়ে যাওয়ার সময় সে দূর থেকেই দেখতে পেল আরিয়ান নিজের রুমের বন্ধ দরজার সামনে হাঁটু গেড়ে অত্যন্ত করুণ মুখে বসে আছে। উজান তার সেই দশা দেখে ধীর পায়ে এগিয়ে গেল। তারপর ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে উপহাসের সুরে আওড়ালো, ভায়া ভাবি বুঝি আজ মাঝরাতে লাথি মেরে তোমাকে রুম থেকে বের করে দিয়েছে? উজানের অমন রসাত্মক কথা শোনা মাত্রই আরিয়ান এক ঝটকায় সোজা হয়ে দাঁড়িয়ে উজানের পিঠের উপর সজোরে এক কিল বসিয়ে দিল আর দাঁত কিরমির করে ওঠে, চুপ কর তোর ছেলে। আমার বউ বড্ড ভালো, সে অন্তত তোর মতো নয়। তুই কেমন পুরুষ মানুষ রে, যে নিজের ঘরের এইটুকু একটা বউকে নিজের কাছে আটকে রাখতে পারিস না? বউটাকে যেই না একটু রোমান্স করার জন্য কাছে পেলাম, অমনি তোর ওই ডাকাত বউ এসে আমার সব শখ চাঙ্গে তুলে দিল। এখন আমি এই রাতে বউ ছাড়া কীভাবে একা একা থাকবো বল? উজানের জোড়া ভ্রু এবার কুঁচকে উঠল। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তার মানে আমার পিচ্চি বউটা এখন তোমার রুমে? হ্যাঁ রে, তাই তাড়াতাড়ি তোর এই আপদ বউকে নিজের কাঁধে তুলে নিয়ে যা এখান থেকে, আমাকে বাঁচা। আরিয়ান অনুরোধ করল। উজান মুহূর্তে নিজের ঠোঁটের কোণে এক বাঁকা শয়তানি হাসি ফুটিয়ে তুলল। সে খুব ভালো করে বুঝতে পারল যে আরিয়ান এখন মস্ত বড় এক বিপাকে পড়েছে। সে সুযোগ বুঝে বলে ওঠে, বউ আমি এখনই নিজের দায়িত্বে নিয়ে যেতে পারি ভাইয়া, তবে তার জন্য আমি কি পাবো শুনি? হোয়াইট, তোর নিজের বউ তুই নিজেই রুমে নিয়ে যাবি?
তাতে আমাকে তোকে ঘুষ দিতে হবে? ওকে, তাহলে দিতে হবে না, আমি চললাম ঘুমাতে। তুমি এখানে দরজার বাইরে বসে রাত কাটাও। উজান উল্টো ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। উজানকে চলে যেতে দেখে আরিয়ান তড়িঘড়ি করে তার হাতটা টেনে ধরল এবং চরম আকুতি করে বলল, ভাই প্লিজ, তোর দুটি পায়ে পড়ি, তোর বউকে নিয়ে গিয়ে আমাকে এই যাত্রা রক্ষা কর। বল তোর ঠিক কী চাই? বেশি কিছু না, জাস্ট আগামী 1 মাসে আমার শপিংয়ের খরচ। হোয়াট? তুই 1 মাস ধরে শপিং করলে তো আমাকে আগামী মাসে রাস্তার মোড়ে বাটি নিয়ে ভিক্ষা করতে বসতে হবে। ভাই প্লিজ একটু কম সমে চা। ও নো, কোনো কম হবে না। ভাই বোঝার চেষ্টা কর। আচ্ছা যা, আগামী 1 দিন তুই যত খুশি শপিং করবি, তার পুরো টাকা আমি নিজের পকেট থেকে দেব। এবার হবে তো? ওকে ডান। তবে কন্ডিশন হচ্ছে আমার ওই পিচ্চি বউয়ের শপিংয়ের খরচটা কিন্তু তোমাকেই দিতে হবে। আরিয়ান এবার নিজের অজান্তে বড্ড কঠিন এক ফাঁদে পড়ে গেল। এখন হ্যাঁ বললেই পকেট ফাঁকা, আর না বললে আজ রাতে বউ ছাড়া থাকতে হবে। তবুও কোনো উপায় না পেয়ে সে নিজের চোখ বন্ধ করে বলে উঠল, ওকে বাবা, ওকে ডান। এবার তোর বউকে সরা। এরপর উজান দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার কড়া গলায় মৌকে ডাক দিল, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স বা সাড়া এলো না। ঠিক তখনই কাকতালীয়ভাবে উজানের ফোনের স্ক্রিনে শিরিনের নামটা ভেসে উঠল। মুহূর্তের মধ্যে উজানের ঠোঁটের কোণে এক অদ্ভুত ও কুটিল হাসি খেলে গেল। সে দরজার দিকে মুখ উঁচিয়ে চেঁচিয়ে আওড়ালো, রুম থেকে কোনো সাড়া দেবে না তাই তো পিচ্চি? ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তোমার ওই শিরিন ডাইনি কিন্তু এইমাত্র আমাকে ভিডিও কল দিচ্ছে। তুমি যদি এখন নিজের ভালোই ভালো দরজা খুলে আমার কাছে না আসো, তবে আমি কিন্তু এই গভীর রাতে শিরিনের সাথে ভিডিও কলে উজানের মুখের বাকি কথা শেষ হওয়ার সুযোগ পেল না। তার আগেই খট করে রুমের দরজা খুলে গেল এবং মৌ এক ঝটকায় রুম থেকে বেরিয়ে এসে তড়িঘড়ি করে উজানকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। বউয়ের এমন তীব্র জেলাসি আর পাগলামি দেখে উজান নিজের মনে মনে মুচকি হাসল। সে মুহূর্তের মধ্যে আর কোনো কথা না বাড়িয়ে মৌকে এক টানে নিজের পাজা কোলা করে কোলে তুলে নিল। সে মৌকে কোলে নিয়ে নিজের রুমের দিকে হেঁটে যেতে যেতে আরিয়ানের দিকে তাকিয়ে এক চোখ টিপল। থ্যাঙ্কস ভাইয়া, এবার তুমি তোমার সমাপ্ত রোমান্স কন্টিনিউ করতে পারো। বাই দ্য ওয়ে পিচ্চি, এই যে মাঝরাতে তুমি আমাকে এত কষ্ট দিলে, এর পানিশমেন্ট হিসেবে আজ সারা রাত আমি জেগে জেগে অনলি শিরিন আর ললিতার সাথেই ফোনে প্রেম করব। হ্যাঁ, উনি বলেই যেন হলো, আমার দুলহা, অনলি আমার। আপনি আজ রাতে শুধু আমার সাথেই কথা বলবেন, দুনিয়ার আর কোনো ডাইনির সাথে নয়, বলে দিলাম। উজান মৌকে নিজের রুমে নিয়ে এসে ধীর পায়ে বিছানায় বসিয়ে দিল এবং দ্রুত গিয়ে রুমের দরজাটা লক করে দিল। তারপর সে মুচকি হাসতে হাসতে ধীর পায়ে মৌয়ের দিকে এগিয়ে গেল। সে বিছানায় নিজের গা এলিয়ে দেয়া মাত্রই আবারও উজানের ফোনে শিরিনের নম্বর থেকে রিংটন বেজে উঠল। ঘন ঘন শিরিনের ফোন আসতে দেখে মৌ এবার নিজের ভেতরের সমস্ত ধৈর্য হারিয়ে ফেলল। সে এক প্রকার হিংস্র বাঘিনীর মতো বিদ্যুৎ গতিতে উজানের হাত থেকে ফোনটা কেড়ে নিল এবং কোনো কিছুর পরোয়া না করে ফোনটা সোজা মেঝের উপর সাজানো আছাড় মেরে ছুঁড়ে ফেলল। ফোনটা এক পলকে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল।
তারপর সে তীব্র গতিতে উজানের চওড়া বুকের উপর নিজের শরীরের সমস্ত ভর ছেড়ে দিয়ে তার গলাটা দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল। সে নিজের লাল হয়ে যাওয়া চোখ দুটো তুলে উজানের চোখের দিকে চেয়ে চরম শাসানিক গলায় শুধালো, আমাকে আর বেশি রাগাবেন না বলে দিচ্ছি, নয়তো সত্যি সত্যি কোনো একদিন আপনাকে আমি নিজের হাতে কুরবানি দিয়ে দেব। এই মাথায় ভালো করে ঢুকিয়ে রাখুন প্রফেসর উজান চৌধুরী, অনলি অ্যান্ড অনলি এই তাসফিয়া মৌ নিজের জীবনে সব কিছু ভাগ করতে পারলেও নিজের স্বামীকে অন্য কোনো ডাইনির সাথে কোনোদিন শেয়ার করবে না। জাস্ট মাইন্ড ইট। কথাটি শেষ করেই মৌ নিজের সমস্ত অভিমান আর ক্লান্তি ভুলে উজানের সেই চওড়া বুকের মেঝে নিজের মাথাটা চরম শান্তিতে ঠেকিয়ে দিল। উজানের বুকের চেনা সুবাসে সে এতটাই বিভোর হয়ে পড়েছিল যে বিগত 3 দিনের অপলক ক্লান্তিতে মৌ 1 মিনিটের মাথায় ওভাবেই উজানের বুকে মাথা রেখে ঘুমের ঘোরে পাড়ি জমালো। ভয়ের এমন তীব্র অধিকার বোধ আর পাগলামি দেখে উজান নিজে ঠোঁটের কোণে এক প্রশান্তির মুচকি হাসি ফুটিয়ে তুলল। সে নিজের সুস্থ হাতটি দিয়ে অত্যন্ত গভীর মায়ায় মৌয়ের মাথার সিল্কি চুলে আলতো করে বিলি কেটে দিতে দিতে মৃদু স্বরে আওড়ালো, আমার এই ছোট্ট অগ্নিকন্যাকে রাগলেও দেখতে বড্ড বেশি সুইট লাগে। ইস, কত কিউট আমার বাচ্চাদের, কিউট, মার্শাল্লাহ।